রিপার কথা শেষ না হতেই জোরে আওয়াজ হয়। রিপার পিঠের ওপর খুন্তি দিয়ে বাড়ি দিয়েছে তনিমা। রিপা হতভম্ব হয়ে বোনের দিকে তাকিয়ে আছে। তনিমা মেয়েটা ছোটবেলা থেকেই শান্ত স্বভাবের, কোনো কথায় হুট করে রেগে যায় না, কখনো রাগ হলে নিজের মধ্যে পুষে রাখে, তেমন প্রতিক্রিয়াও দেখায় না। সেবার মা বিনা কারণে তাকে বকাবকি করেছিল, কষ্ট পেয়েছিল সে, সেই সঙ্গে ভীষণ রেগে গিয়েছিল, কিন্তু কোনো প্রতিক্রিয়া দেখায়নি, মুখে কিছু বলেনি, চালচলনও স্বাভাবিক ছিল। বেশ কদিন পর রিপাকে বলেছিল, মায়ের ওপর ভীষণ রেগেছিলাম, তোমায় দেখে তো বুঝতে পারিনি সত্যি রেগেছিলে। মিথ্যে বলবো কেন, রাগ দেখাতে ইচ্ছে করে না, মনে হয় রাগ দেখালে মান কমে যাবে। এই কেমন কথা, তুই বুঝবি না, বাদ দে। শান্তশিষ্ট তনিমা রেগে গিয়ে কাউকে আঘাত করেছে এই কথা যেন বিশ্বাসই হতে চায় না। রিপা জোরে জোরে নিঃশ্বাস নিতে থাকে। মুখ সামলে কথা বলবি, দিনে দিনে বেয়াদব হয়ে গেছো তাই না, মুখে কিছুই আটকায় না, কর্কশ গলায় বলে ওঠে তনিমা। রিপা যথাসম্ভব শান্ত থাকার চেষ্টা করে, নরম গলায় বলে, রেগে যাওয়া স্বাভাবিক, তবে এতটা রেগে যাওয়ার মতো কিছু বলিনি, কথাগুলো মজার ছলেও নিতে পারতে। চরিত্রের দাগ অনেক বড় ব্যাপার, এইসব তোর মাথায় ঢুকবে না, তাছাড়া এখন মজা করার সময় নয়, তুমি আমাদের বাড়িতে আনন্দ ফুর্তি করতে আসোনি, মনে থাকে যেন। হবে হয়তো। রিপা আর কথা বাড়ালো না, রান্নাঘর থেকে বেরিয়ে রঞ্জুর রুমের উদ্দেশ্যে পা বাড়ায়। বোনের কাজে দারুণ কষ্ট পেয়েছে, পিঠ জ্বলছে এখনো। তনিমা মন খারাপ করে অবশিষ্ট পেঁয়াজগুলো কুচি কুচি করে কুটে নিল। গরম তেলে পেঁয়াজ ভেজে তাতে কয়েকটা ডিম ছেড়ে ভালো করে নাড়তে লাগলো। শরীরটা বড্ড খারাপ লাগছে, চোখ জ্বলছে, বোধহয় কিছুক্ষণের মধ্যেই চোখে পানি চলে আসবে। রিপাকে বড্ড ভালোবাসে, আদরের ছোট বোনকে খুন্তি দিয়ে আঘাত করেছে ভাবতেও কষ্ট হচ্ছে। হঠাৎ করে রেগে যাওয়া উচিত হয়নি। রিপা কথাগুলো মজার ছলে বললেও তনিমার ব্যাপারটা পছন্দ হয়নি। ফাহাদ শুনলে সন্দেহ করবে, এমনিতেই তাকে নানান কথা শুনতে হয়, স্বামী মানুষটা ভালো না হলে জীবন অতিষ্ঠ হয়ে যায়। রঞ্জুবাবুর ঘরের দরজা লাগানো, হয়তো বিশ্রাম নিচ্ছে। রিপা নরম হাতে দরজায় কড়া নাড়ায়। রঞ্জু এসে দরজা খুলে দিল, শান্ত গলায় বলল, কিছু বলবে? কাজের কথা না থাকলে আসা যাবে না? না, তা কখন বললাম। এসো ভেতরে এসো, বসো। এখানে এসে আপনাদের অসুবিধায় ফেলে দিয়েছি, সমস্যা নেই, বিকেলেই চলে যাব। এমন কথা বলছো কেন? জানি না। রিপা, কি হয়েছে, কাঁদছো কেন? আপা মেরেছে। রিপার কথা বিশ্বাস করতে পারছি না, ভাবি নাকি ওকে মেরেছে। যে ভাবি কখনো ভাইয়ার মুখের উপর কথা বলে না, ভাইয়ার অন্যায় আবদারগুলো মুখ বুঝে মেনে নেয়, সাত কথার রা নেই, সে কিনা কাউকে আঘাত করতে পারে। অবিশ্বাস্য ব্যাপার। বেশ অবাক হচ্ছি, কিন্তু প্রকাশ করলাম না। কোমল গলায় বললাম, কি করেছিলে তুমি? গুঁড়ো দুধ চুরি করতে গিয়ে ধরা পড়ে গিয়েছিলে নাকি? না, ছোটবেলা থেকে গুঁড়ো দুধ চুরি করে খাওয়ার অভ্যাস আছে আমার, সেজন্য ভাবলাম তুমিও বুঝি একই কাজ করতে গিয়েছিলে। আপুর কাছে জানতে চেয়েছিলাম তার কোনো বয়ফ্রেন্ড আছে কিনা, সেজন্যই ভীষণ রেগে গেছে। বিবাহিত মেয়েরা স্বামীর সংসারে থাকার পরেও যদি তাদের বয়ফ্রেন্ড থাকে তখন কি হয় জানো? মজা করে বলেছিলাম, ভাইয়া তো সময় দেয় না তেমন, সেজন্য। কাজটা মোটেও ঠিক করনি তুমি। তুমি মজা করে বললেও সবার কাছে ব্যাপারটা মজার হবে না, কেউ কেউ সত্যি মনে করে বসবে। কোনো নারী চাইবে না তার ওপর পরকীয়ার দোষ চাপুক, আর যারা পরকীয়া করে তারাও কি এসব কথা শুনতে চায় না? না, জানো রিপা, পৃথিবীর সব নারী একরকম হয় না, সবাই স্বামীর কাছে থেকে সময় আশা করে না, কিংবা আশা করলেও প্রকাশ করে না। কি বলতে চান? বললাম সময় না পেলে সবাই পরকীয়া করে না, তাহলে প্রবাসী ভাইদের বউ থাকতো না। আমার একজন ছাত্র আছে, ওর বাবা বিদেশে থাকে, সেখানে কাজ করে, 2-3 বছর পর পর কদিনের জন্য দেশে ফেরে। ওর মায়ের এসব নিয়ে কোনো অভিযোগ নেই। আপনি এত কিছু বলছেন কেন? তোমার সঙ্গে কথা বলতে ইচ্ছে করছে। সুন্দরী মেয়েদের জ্ঞান দেওয়ার মজাই আলাদা। রিপার চোখ মুখ বদলে গেল, ব্যস্ত স্বরে বলল, আপার কাছে ক্ষমা চেয়ে আসি। কি বলেন? হ্যাঁ যাও। রিপা চলে যেতেই বিছানায় বসে পড়লাম। বাবা খুনের সঙ্গে ভাইয়ার কোনো যোগ নেই তো? না না। খুনের সঙ্গে ভাইয়ার কোনো যোগ নেই তো? না না। ভাইয়া এমন করবে কেন? ওর কাছে খুনের কোনো কারণ নেই। আজীবন বাবার পছন্দের ছেলে হয়ে থেকেছে, বাবার প্রতিটা কথা অক্ষরে অক্ষরে পালন করেছে। ভাবির মতো সাদাসিধে মানুষ খুন করতে পারে না। তাহলে কে? কাল রাতে কি কেউ এসেছিল নাকি? আসলেও আমরা জানতে পারলাম না কেন? চিন্তার সাগরে ডুবেছিলাম বেশ কিছুক্ষণ। রিপা নুডলস নিয়ে এলো, লাজুক গলায় বলল, ভাবি বলল এগুলো খেয়ে নিতে। সকাল থেকে তো কিছু খাননি, এইভাবে না খেয়ে থাকলে শরীর খারাপ হবে। আচ্ছা খেয়ে নিব, টেবিলের উপর রেখে দাও। না না, এখনই খেতে হবে। কেন? আমার কথা রাখতেই হবে। হ্যাঁ আচ্ছা দাও, আমি এখনই খেয়ে নিচ্ছি, তুমিও গিয়ে কিছু খেয়ে নাও। যাচ্ছি। সবটুকুই খাবেন কিন্তু। রিপা চলে গেল। চাচা ফুফুকে খবর দেওয়া হয়েছে। খবর শুনে ওনারা কান্নায় ভেঙে পড়লেন। আজকের মধ্যে চলে আসবে এখানে। বাদশা বাবু ওদের সাথে কি কথা বলবে কে জানে। মোবাইল বাজছে। এখন আবার কে? খাওয়া বাদ দিয়ে কল রিসিভ করলাম। হ্যালো, কে? জি, আমি বাদশা। হ্যাঁ হ্যাঁ বলুন। বিকেলবেলা থানায় আসার প্রয়োজন নেই, মনির বাবুর পোস্টমর্টেম হতে সময় লাগবে। ডুম কাকু দেশের বাড়ি গেছে, রাতের আগে আসতে পারবে না। পোস্টমর্টমের সাথে আমাদের যাওয়ার না যাওয়ার কি সম্পর্ক? রিপোর্ট হাতে কথা বলতে চাচ্ছিলাম, না হলে দুবার করে যাওয়া আসা করতে হবে, অযথা সময় নষ্ট। আচ্ছা তাহলে কখন আসবো? কাল বিকেলে হয়তো, সময় জানিয়ে দেওয়া হবে। আচ্ছা, আমার নম্বর পেলেন কোথা থেকে? পুলিশের চাকরি করি, কত শত খুনি বজ্জাত লোকদের পাকড়াও করি, এ তো সামান্য মোবাইল নম্বর। কল কেটে গেল। লোকটাকে সুবিধার মনে হয় না, উনি বোধহয় আমাকে সন্দেহ করেন, কিন্তু আমি তো অন্যভাবে মারার চেষ্টা করেছি, যেভাবে এই লোকটা।
রঞ্জু, খাওয়া শেষ হলে একটু নিচে আসো তো। কেন ভাবি, কিছু হয়েছে নাকি? তোমার ভাই ডাকছে। আচ্ছা, আসছি। দ্রুত পায়ে বসার ঘরের দিকে হাঁটা ধরলাম। কি জানতে চাইবে আল্লাহ মালুম। বসার ঘরে অনেকেই উপস্থিত, বাড়ির লোক বাদ দিয়ে বাইরের লোকও আছে। হয়তো বাবার ঘটনা শুনে সমবেদনা জানাতে এসেছে। ভাইয়া আমায় দেখে নড়ে চড়ে বসলো, তরল গলায় বলল, কাল রাতে কি হয়েছিল? জানি না। সত্যি কি কিছু জানিস না? না ভাইয়া, সত্যি কিছু জানি না। ভয়ঙ্কর কিছু জানলেও খুব সহজে স্বীকার করে নিতাম। আমার মনে হচ্ছে তুই আর তনিমা মিলে বাবাকে খুন করেছিস। ভাইয়ার কথায় সকলে চমকে উঠল। ভাবি যেন আকাশ থেকে পড়েছে। এইসব কি বলছো? আমরা কেন মারবো? তাছাড়া ভাবি বাবাকে নিজের বাবার মতো ভালোবাসে। কথায় বলে অতিভক্তি চোরের লক্ষণ। তোদের বেলাতেও তাই হয়েছে। ভাবি আর চুপ করে রইলেন না, কাঁদো কাঁদো গলায় বললেন, আমি কেন মারতে যাব? এ কি বলছো তুমি? তোমার মাথা ঠিক আছে তো? হ্যাঁ আছে। কেন খুন করবে বুঝতে পারছো না? আচ্ছা আমি বলছি। রঞ্জুর সঙ্গে ওইসব করছিলে, বাবা দেখে ফেলেছে, সেজন্যই বাবাকে সরিয়ে দিয়েছো। ঠাস করে শব্দ হলো। ভাবি ভাইয়ার ডান গালে সজোরে থাপ্পড় দিয়েছে। ভাবির এমন কাণ্ডে সকলে হতভম্ব হয়ে গেল। ভাইয়া গালে হাত দিয়ে ভাবির দিকে তাকিয়ে আছে। তোমার এত সাহস, তুমি আমাকে চড় মারলে? কপাল ভালো তোর জিভটা ছিঁড়ে ফেলেনি। নিজেকে কি মনে করিস? যা খুশি তাই বলবি? আমার চরিত্র নিয়ে বাজে কথা বললে কাউকেই ক্ষমা করব না। দীপা নিজের পিঠ ডলতে লাগলো। ভাবির বাবা শান্ত গলায় বলল, জামাইয়ের মাথা ঠিক নেই, নিজেকে শান্ত কর মা। হ্যাঁ মা, তোর বাবা ঠিকই বলেছে, বিপদের সময় মাথা ঠান্ডা রাখতে হয়। নিজেদের মধ্যে কাঁদা ছুড়াছুড়ি করা উচিত নয়। ভাবি শান্ত হয়ে বসে পড়ল। ভাইয়া চট করে উঠে দাঁড়ালো, বেরিয়ে যেতে যেতে বলল, তোদের সবাইকে দেখে নিব, এখনই থানায় যাচ্ছি। দরকার হলে টাকা খরচ করে গোয়েন্দা ভাড়া করব, তবুও এর শেষ দেখে ছাড়বো। ভাইয়া চলে যেতেই ভাবি কান্নায় ভেঙে পড়লেন। পরিস্থিতি সামাল দিতে না পেরে চুপচাপ দাঁড়িয়ে রইলাম। ফাহাদ ছুটে গিয়ে গাড়িতে বসে পড়ল। মাস দুয়েক হয়েছে নিজে একটা 4 চাকার গাড়ি কিনেছে। তুলির অনেক দিনের শখ, মোটর গাড়ি চড়ে ঘুরে বেড়াবে। গাড়ি চালিয়ে কিছু দূর যাওয়ার পর গাড়ি থামালো। সুন্দরী এক যুবতী গাড়িতে চেপে বসলো। ফাহাদ তার দিকে তাকিয়ে মুচকি হাসি দিল। মেয়েটার চুল খোলা, ঠোঁটে গাঢ় লিপস্টিক, পরনে সেলোয়ার কামিজ, খোলা চুল বাতাসে উড়ছে। আসসালামু আলাইকুম। আপনাদেরকে এতক্ষণ ফারহানা কবির মানালের লেখা দোলন চাপা গল্প থেকে কিছু অংশ পড়ে শোনাচ্ছিলাম। গল্পটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। আল্লাহ হাফিজ।